মামাতো ভাইয়ের বিয়ে, সে আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ড্যান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটা আজ বিয়ে। এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবো, আর আমার জীবনের শান্তি বজায় থাকবে। আহা কি আনন্দ! আনন্দে আমি আকাশে বাতাসে উড়তাছি। আরে ডিজে আঙ্কেল, আর একটা ফাটাফাটি মিউজিক প্লে করুন। কাছে এসে চিল্লিয়ে বলে। আর একটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎই গান স্টপ হয়ে গেল। রিমঝিমের মুখে দিয়ে অকথ্য ভাষায় বেরিয়ে আসে, পেছনে ঘুরে ডিজেকে ইচ্ছা মতো কথা শোনাবে। তার আগেই মামা আপনারা তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজের থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বললেন না। তার মুখ গম্ভীর, থমথমে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসানি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কোনো পক্ষে জানিয়ে দিয়েছে। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সুজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক। ভালোবেসেই তারা এই বিয়ে করেছে, তা সুজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছে। আজকেই তাদের বিয়ের কার্য সম্পূর্ণ শুরু হওয়ার কথা। কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে, যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আম্মু, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ে প্রশ্ন ছুড়ে। এখানে কার বসে? এলিজা শেখ? কারা আবার? বর কনে? কনে কোথায়? পালিয়ে গেছে। রাইট, তুমি এখানে বসছো মানে তুমি এখন কনে? আম্মু, তো তুমি আমার সাথে মজা করছো তাই না? একদম না, তোমার সাথেই সুজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই ততক্ষণ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করি। না না আতঙ্কিত হয়ে। আম্মু প্লিজ না, তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি, আর তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো। আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। আর তাছাড়া সুজন এই বিয়েতে রাজি, আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। এলিজা সে কাট কাট গলায় জানিয়ে দেয়। কেন? জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? কান্না মিশ্রিত কণ্ঠে। তুই সুজনকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস? এটাই আজ অবধি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো, কত ভালো একজন হার্ট সার্চ ডক্টর। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুই তো ভালো বলবেই। হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। তোমার ব্রণ ওয়াশ করেছে না ওই হিলটার? মনে মনে। ডক্টর সুজন তালুকদার শুধু অসুস্থ মানুষের হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আরো কত বাহানা শুনবো? ছোটবেলায় সুজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিন তার পরিবর্তন হয়। সবসময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়ে হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সুজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয়ে ভয়ে থাকতো। এই বুঝি সুজন ভাইয়া আসে, আর আসেই বকাবকি, শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণায়। 1 মাস আগের এক ঘটনা। রিমঝিম সবে ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম,
সবসময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকেই রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো। প্রথম দেখায় রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খায়। প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলেও তাই। ছেলেটা চিঠি লিখে রিমঝিমকে দেয়। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হতে পেয়েছে। সেদিন থেকে প্রেম শুরু হয় দুজনের মাঝে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালে সুজন হন্তদন্ত করে ফুপির বাড়ি চলে আসে। সুজনের রাগান্বিত মুখ দেখে এলিজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুলভাল কিছু করেছে। কিছু কি হয়েছে জিজ্ঞেস করলো, কেন উত্তর দেয় না। মেহগনি মোটা সেলা কাঠ হাতে নিয়ে রিমঝিমের রুমে চলে যায়। এইদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারে না, শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমকে হ্যাকসা টানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। ততক্ষণ ঘুম ভেঙে সুজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে মুহূর্তেই সেলা কাঠ দিয়ে কয়েক ঘা পিঠে ঘুষি দেন। ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করতে শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সুজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা? তুমি রিমকে, নাম রিমঝিম হলেও সংক্ষেপে সবাই রিম বলে ডাকে, মারছো কেন? সুজন রাগে থরথর করে কাঁপছে, হাতের কাঠটা দূরে ছুঁড়ে ফেলে। চল শক্ত করে বলে, ওর সাহস কি করে হলো প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরে ব্যথা ভুলে গিয়ে বিস্ময় সুজনকে দিকে তাকায়। পায়া কি করে জানলো? মনে মনে ওই বকাটির বিগড়ে যাওয়া চরিত্রহীন এরিস গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেদিনই হবে এই পৃথিবীতে তো শেষ দিন। বিছানার ওপর থেকে রিমঝিমের ফোনটা নিয়ে এক আছাড় মেরে রুম থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। রিম ব্যথার চোটে হেঁচকে তুলে তুলে কাঁদছে। হায়রে প্রেম একটা দিনও টিকলো না। এলিজা শেখ রিমের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রিম চোরা চোখে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। অতীতের চেলা কাঠের মার মনে পড়তেই গলা ফাটিয়ে বলতে শুরু করে, আমি এই বিয়ে করব না, আমি এই বিয়ে করব না। আব্বু কোথায় তুমি? বাঁচাও ওই হিটলারের থেকে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে। চোখ খুলতেই একটু দূরে পকেটে হাত দিয়ে শান্ত দৃষ্টিতে সুজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। ভয়ে গলা কণ্ঠের স্বর রোধ হয়ে আসে। মুখটা ফ্যাকাশে রূপ ধারণ করে। রায়হান শেখ মেয়েটাকে কাছে আসে। আমি জানি মা, তুই কেন এত ভয় পাচ্ছিস, তবে আমরা ভেবে চিন্তেই তোর বিয়ে সুজনের সাথে দিছি। এই বাড়িতে তো তোর মা আছে, ভয় পাওয়ার দরকার নেই। আফতার তালুকদারও অনেক বুঝিয়ে রিমঝিমকে শান্ত করায়। যদিও রিমঝিম কিছু বলতেও, কিন্তু সুজন সামনে থাকায় ভয়ে মুখ দিয়ে কিছুই বের হয় না। তবে মনে মনে সব কষেই নেয়, এখান থেকে পালাবে। তবুও ওই হিটলারের বিয়ে করে সিংহের গুহায় থাকবে না। বিয়ের পড়ানোর আয়োজন শুরু হয়। সুজন উপস্থিত হওয়ার আগেই রিমঝিম ওয়াশরুমে নাম করে চলে আসে। খুশিতে লাফাতে লাফাতে বাড়ির পিছনে দরজার কাছে চলে যায়। এখন এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তবে নিজের বাড়ি নয়, কারণ ওখান থেকে আবার ওকে তুলে আনতে 2 মিনিটও লাগবে না। গন্তব্য নতুন বান্ধবীর বাসায় যাবে, যাকে কেউ চেনে না। বিশ্ব জয় করার মতো হাসতে হাসতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সাবধানের সহিত দরজা বন্ধ করে সামনে তাকাতেই হতভম্ব হয়ে যায়। মুখের হাসি গায়েব হয়ে ভয়ে চুপসে যায়। সামনেই মোটা লম্বা লাঠির ওপর ডান হাত ভর করে সুজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। সামনেই মোটা লম্বা লাঠির ওপর ডান হাত ভর করে সুজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। এক পা দুই পা করতে আগাতে শুরু করে। রিমঝিম পেঁচাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করেছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেঁচাতে পেঁচাতে দরজার সাথে পিঠ ঠেকে যায়, আর পেঁচাতে পারে না।
পিঠের পেছনের দেওয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ছে, পালাচ্ছিস কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠ স্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয়হার অস্বস্তিতে বারবার এদিকে ওদিকে চোখের পলক ফেলছে। এ মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার আপ্রাণ প্রয়াস চলছে। কি হলো বল? ভাইয়া, আসলে তোর আসলে আসলে শোনার জন্য আসেনি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই ভেতরে যাবি। ধমকের সুরে গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সুজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলার প্যাচ করে আবার বিয়ের আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সুজন ভাইয়া যদি প্রিয়া আপুকেই ভালোবাসে থাকে তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না। সুজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস, মানুষ কিন্তু আপন। ভালোবাসা মানুষের উপরই বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সুজনের ভালোবাসা উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছো। সেটা না সবচেয়ে কুঞ্চিত। কত কি বলবে তোমরা এখন? আমাকে বলে পাঠা পেয়েছো যে যার মতো বলে দিতে শুরু করছো। মনে মনে দুঃখ প্রকাশ করে। একটু পরেই কাজে উপস্থিত হয়। সুজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বললে মুখ খোলে না। আজ যেন পণ করেই নিয়েছে কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না। সুজনের সকল ধৈর্য ফুরিয়ে গেলেও ঘাড় ঘুরিয়ে চোখ গরম করে তাকায়। সুজনের তাকাতে এক নিঃশ্বাসে ফুল স্পিরিটে বলে, কবুল কবুল কবুল। কাজী অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বলল মা। সুজনকে কবুল বলতে বললে ততক্ষণ 3বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতেই সুজন স্টেজ থেকে নিচে নামে। বড় বড় কদমে পা ফেলে সিঁড়ি বয়ে উপরে চলে যায়। এতক্ষণে রিমঝিমের দেহে প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত শান্তি। ঘন্টা খানিক সময় অবিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সুজন আপা নিচে চলে আসে। এখন বিয়ে বাড়ি গ্যামজাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগমের কাছে যায়। আম্মু, রিমঝিম কোথায়? ফুপাকেও দেখছি না। রিমঝিম সহ তারা চলে গেছে। আক্তার তালুকদার চলে গেছে মানে? রিমঝিমকে কেন নিয়ে গেল? বিস্ময়ে, কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আম্মু, আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন ওকে পাঠিয়ে দিলে? রাগান্বিত হয়ে আক্তার তালুকদার পাল্টা জবাব দেয়, দেখো সুজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি। সময় হোক তখনও তোমার সাথেই থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? রেগে গিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে সুজন, এই সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে। আর কারো সিদ্ধান্তে তোমার জোর খাটানোর কোনো অধিকার নেই। রাগী কণ্ঠে একটু আগে রিমঝিম, আম্মু, আব্বু, মামা তোমরা চেয়েছিলে আমি বিয়েটা করি, আমি বিয়ে করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। আগের মতোই নিজের বাড়িতে থাকবো। আর আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নেও তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে। ঠান্ডা গলায় হুমকি দেয়
কেঁদে কেঁদে আরো বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমানে সুজন রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। একটু পরে রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে সকল রাগ রুমের উপরেই ঝাড়ছে। রুমের প্রতিটি শৌখিন জিনিস তুলে তুলে আছাড় মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আবতার তালুকদার চিন্তায় পড়ে যায় কি করবেন। এদিকে ছেলের জেদ, আর একদিকে আদরের ভাগ্নি নাজমা বেগম সকালে সুজনের রুমে আসে, কিন্তু রুম লক করা। অনেক ডাকাডাকি পরও কোনো সাড়া শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খোলে না। চাপের কারণে কাল সারাদিনও কিছু খায়নি। রাতে অনেক চেষ্টা পরও খাওয়াতে পারেনি। নাজমা বেগম চিন্তায় পড়ে যায়। কি করবে না করবে, ছেলের চিন্তায় দিশেহারা। আবতার তালুকদারকে সব খুলে বলে, তোমার ছেলের প্রতি মতিগতি কিছুই আমি বুঝতে পারি না। ভালোবাসলেও একজনকে, বিয়ে হলো আরেকজনের সাথে, এখনো পাগলামি করছে। এর কোনো মানে হয়? রিমঝিম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় এলোমেলো ভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের ওপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এই হলো কালকে পুরো ঘটনা। আর যাই বলো, শেষে মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবা গো, ভয়ে তো কান্না ছিলই না, কিন্তু তবুও বাঁচার ত্যাগীতে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেষ্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহ মশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহর মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নম্বরে অসভ্য, অভদ্র পুরুষ। আপু, তোমাকে এখন সিংহ মশাইয়ের সাথে পার্মানেন্ট থাকতে হবে। পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিম বলে, এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশন পার্টি আছে, মামা তোমাকে নিতে এসেছে, বাইরে এসে দেখো। এটা বলেই আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রিমঝিম এবার সত্যি চিন্তিত হয়। একবার যদি মনে হয় একটু শান্তি অনুভব করি, তো 10 বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যায়। বিকালে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপ রিমঝিমকে সাজানো হয়। মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বারবি ডলের মতো চেহারা, ওয়াও। পার্লারে আর্টিস্ট বলির পাটাকে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছেন আপু। বলি দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্টটা বোকা মনে যায়। কি বললো কিছুই বুঝতে পারলাম না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপসরা লাগছে রে। সুজনের ছোট বোন স্মৃতি বলির পাটাকে চিনতে দেখছি কেউ ভুল করে না। যা তো এখান থেকে, একদম ঢং করবি না। টেনশনে হাত মরা অবস্থা, আর তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম, তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সুজন স্টেজে পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে, তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিল নেই। পরিচয় পর্ব শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটের খিদেই চটপট খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই স্মৃতি আর একজন মহিলা আত্মীয়
রিমঝিমকে সুজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এত ইমোশনাল ব্ল্যাকমেইল, এত কিছু করার পরও কোনো কাজ হলো না। সেই সিংহর গুহায় আসতে হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুজনেই রুম থেকে বেরিয়ে যায়। রুমটা সিমসাম, হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটা টি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস। ব্যাস এতটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয়তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভো ভো করে ঘুরছে, বুকটা ধুকভুক করছে, না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করছে। ভয় আর আতঙ্ক মিশে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সুজন ভেতরে প্রবেশ করে। সুজনকে দেখেই কলিজা ধক করে ওঠে। মাথা তুলে একবার তাকায়। সম্ভবত 6 ডিগ্রি লম্বা একজন সুদর্শন পুরুষ। মাথা ভর্তি ঘন সিল্ক চুল, খোঁচা খোঁচা সাপ দাড়ি, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর হয়ে আগে তো কখনো চোখে পড়েনি। অবশ্যই পড়বি বা কি করে? সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবে। রাগ তর্জন গর্জন করতে থাকে। তার আবার সৌন্দর্য দেখার সময় আছে। জীবন বাঁচানো নিয়ে তখন টান টান অবস্থা। সুজন ধীরে পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে। আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। সুজন ধীরে পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসে। আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা। এই তুই এত কাঁপাকাঁপি করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? তোকে খেয়ে ফেলবো। হাতের পর হাত গুজে শীতল কণ্ঠে আরয়। ওমা, এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে আপনি সেটা মনে মনে। টেবিলের উপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে। বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তবদা খাওয়ার মতো অবাক চোখে সুজনের পানে চায়। বাসর ঘরে বরকনেকে পড়ায়। কি আশ্চর্য ঘটনা! ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই হয়েছে। বর বাসর করার বদলে বউকে বউ পড়িয়েছে। কি কথা কি কানে যায়নি? রাগী স্বরে চমকে গিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ স্যার। না ভাইয়া। ধুরো, স্বামীকে তো ভাইয়া ডাকে না। আপনি কি বলে ডাকবো? সুজন কপেট রেগে বলে, নাম ধরে ডাকবি সুজন, বুঝেছিস? নাম ধরে তো টাকা যায় না। ভয়ে আস্তে আস্তে বলে, তাহলে টাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গবব একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলটারে আল্লাহ তাআলা ভুল করে এখানে ডেলিভারি করেছে বুঝতে পারছি না। এবার রিমঝিমের মেজাজ চাঙ্গে উঠে যায়। মনটাই কইতাছে আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানিয়ে দে, অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছেঁড়া পাগলটাকে ভুল করে এখানে পাঠিয়েছে। মনে মনে সাবান পানি ছাড়াই 14 গোষ্ঠীকে ধুয়ে দেয়। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার 3 পিস পরে বাইরে বেরিয়ে আসে। সুজনের দিকে তাকাতেই দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতেও সুন্দরী লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সুজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর!
বাসন নামে পড়াশোনার অত্যাচার খানা, স্যার এটা বাসন নামে কলঙ্ক। মনে মনে ডক্টর সুজন তালুকদার আর পড়াশোনা দুটোকেই জীবন থেকে বিদায় করতে চেয়েছি। আর এই দুটোই আমার জীবনে সুপার গ্লু এর মতো আটকে গেছে। এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে ইম্পসিবল। শালার জীবন জিন্দেগি সব ফাতা ফাতা হয়ে গেল। মনে মনে দুঃখ প্রকাশ করে। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, বুঝছিস আর একভাবে। পুরো মাথাকে শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে। রিমঝিম আর নিতে পারছে না। এবার তো ঘুমে চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমের দিকে একবার পরখ করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চমকে গিয়ে বলে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন। সুজন গম্ভীর মুখে শীতল চাহনিতে তাকালো। বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলছে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। হাসার চেষ্টা করে বলে, বিছানায় ধাপ করে গা ছেড়ে দেয়। এবার শান্তি লাগছে। আর শোন, বিছানায় একদম সাইডে শুনবি, মাঝখানে কোল বালিশ দিবি, আর একদম আমার কাছে আসবি না। না হলে জানিসই এর শাস্তি স্বরূপ কি করতে পারি। আপনার কাছে যেতে আমার বয়ে গেছে। আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো। মনে মনে বলে কোনায় গুটি গুটি মেরে শুয়ে পড়ে। সুজন বই পত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরিয়ে ঘুমিয়েছে। সুজন সেদিকের কিছু তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘরে মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতেই ঘুম উড়ে যায়। রিমঝিম সুজনের বুকের উপর বাহু বন্ধনে আবদ্ধ। হয়তো কোল বালিশ মনে করে জড়িয়ে ধরে আছে। বুকের ভেতর ধুকপুকুনি হতে শুরু করছে। যদি দেখি আমি তার বুকের ওপর, তাহলে হয়তো এই কাছারে ভর্তা বানাবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছি আর সরার চেষ্টা করছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ, কি মুসিবতে পড়লাম। তোমার এই নিরীহ বান্দাটাকে বাঁচাও, না হলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে। টানা পড়ার মাঝেই সুজনের ঘুম ভেঙে যায়। বিরক্তিতে উঠে বসে। ছাড়া পেতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে গিয়ে দরজা খুলতেই পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে। তবু বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। 9টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও রিমঝিম আর রুমে আসেনি। রিমঝিম, রিমঝিম গলা ছেড়ে ডাকে। স্মৃতি, ভাইয়া তোকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবিজান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। আস্তে আস্তে, যেমনি ভাই তেমনি তার বোন, একই রক্ত বইছে, একই তো স্বভাবের হবে। বিরক্তি নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো। একটু আগেই তো ব্রেকফাস্ট করে এলেন, কফিও খেয়েছেন। আমার স্পষ্ট মনে আছে। ও কুসকে বলে, তা তো মনে থাকবেই, শুধু পড়াটাই মনে থাকবে না। রাতে পড়তে বসছিলি, সকালে কেন বসিস নেই? রিমঝিম, এখন থেকে সকাল এবং রাত 2 বেলা পড়তে বসবি। পড়াশোনায় এখন দেখবো কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটি চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। মনে মনে, কি হলো, মনে থাকবে, 100 বার থাকবে। আর রোজ সকালে আমাকে 1 কাপ করে কফি দিবি। এখন যা। সুজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলোভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয়। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্যে বলে, সুজন, তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে। ফাঁকি মারলেই 2টাই খবর আছে।
দুইটারই খবর আছে। মামিমণি, তোমার ছেলে কি অত্যাচার কম পড়ে গেছে, আবার তুমি শুধু করে দিলে। টিপির দিকে চোখ রেখেই বলে, কেন? আবার আমার ছেলে কি করলো? তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কি করতে পারে। আবার নতুন করে বলতে হবে? 1 মাস আগের পিটুনির দাগ এখনো পিঠেই রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সুজন তোর প্রতি এত কঠোর কেন। একটা দীর্ঘশ্বাস ফেলে রাত 8টা সুজন সিগারেট টানছে আর শূন্য ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দেস স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নিজে স্মোকিং করছিস, এটাকে কি বলবো? ছোটবেলা ফ্রেন্ড আদি বলে, আরে ওটা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাত পায়ে ডিম বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা বুঝিয়েছিল, পুরো মহাবিশ্ব উঠতে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বলবি? আমি বুঝতে পারলাম না কিসের পিঁপড়া, কোন মহাবিশ্ব। থাক ভাই, তোকে আর একদিন বোঝাবো। এখন আমাকে যেতে হবে। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরে বলে তো যা। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই এটা কি করেছিস? সুজন রুমে ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্যে বলে। পেছনে ঘুরে একবার নিজের দিকে তাকায়। কেন? সুন্দর একটা 3 পিস পরেছি, তা তো দেখতেই পাচ্ছি। চুল খোলো, আবার সাজুগুজু করেছিস। তুই পড়তে চাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখতে চাচ্ছিস? নির্বিঘ্ন কণ্ঠে, তাহলে কি পরবো? নিম্ন কণ্ঠস্বরে, আলমারি খুলে দেখ, ওখানে 20 বোরকা, 20টা হিজাব, 20টা নিকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরকা হিজাবের কথা শুনে রিমঝিমের মাথায় চক্কর দিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ের করে তুলে আনতেন ছোট করে, আর ওই যেন কেউ না শোনে। আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক। বোরকা হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি, আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। অর্ডারের সুরে বলে, আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কুনজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখান থেকে আমার বোরকা হিজাব পরে নেবেন। ভালোই হয়েছে, বেশি করে এনেছেন। শুধু আমি কেন পর্দা করব, এখন থেকে আপনিও করবেন। রাগে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে থামে। হুশ আসতেই জিহ্বায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সুজন এবার 12টা বাজায়। ভয় চোখ বন্ধ করে নেয় রায়া। নূর টেবিলে থাকা অর্ধেক গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালো, দেখে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে। বিস্ময়ে রিমের চোখ বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। এবার যাবি নাকি? ছাড়া পেতেই বড় বড় শ্বাস ফেলে। সুজনের দিকে তাকাতেই দেখে চোখ অত্যন্ত লাল টকটক হয়ে উঠেছে। আর কিছু না ভেবেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। পানির জগ হাতে নিয়ে দৌড়ে রুমে ফিরে আসতে ছৌ মেরে জগটা হাতে থেকে নেয়। হা করে পুরো জগের পানি ঢক ঢক করে খেতে শুরু করে। এই জন্যে মানুষ বলে, রাগ করলে তো হেরে গেল। মানুষ তো অন্যের পায়ে কুড়াল মারে, আমি তো নিজের পায়ে কুড়াল মারলাম। রেগে মরছে গুঁড়ো না দেখাই মনে হয় ভালো ছিল। সবাই তো ঠিক কথাই বলে। আমার মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু গোবর দিয়ে ভর্তি। আল্লাহ এবার বাঁচালেও
হয় জন্মের শিক্ষা হয়ে গেছে আর এমন ভুলভাল কাজ কখনো করব না। চোরা চোখে কাছুমাছু করে সুজনের দিকে তাকায়। পুরো এক জগ পানি খাওয়ার পরেই কিছুটা ঝাল কমেছে। এমনিতেই ঝাল খাওয়ার অভ্যাস নেই, তার উপর বোধহয় পুরো ঝালের বস্তা ঢেলে দিয়েছিল। একটু একটু করে রিমের দিকে এগিয়ে যায়। রিম পেছাতে গেলেও সুজন দুই বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। ব্যথা পেয়ে রিমঝিমের মুখ থেকে ব্যথাতুর শব্দে বের হয়ে আসে। আগুন চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, সারা জীবন কি অবুঝ থাকবি? বোধ বুদ্ধি সব আটুতেই থাকবে। গাধা কোথাকার একটা। আতঙ্কে রিম চোখ খিচে বন্ধ করে নেয়। বুক ধড়ফড় করছে। সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি। রাগে মরিচের গুঁড়া দিয়ে ফেলেছি। কোনো সারা শব্দ নেই, আর হাতটাও হালকা লাগছে। চোখ খুলতেই দেখে সুজন ঘরে নেই। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে রুমের বাইরে উঁকি মারে। না, কেউ নেই। গাড়ির ভেতরে সিটে বসে নিজের মাথা চেপে ধরে। এই পাগল মেয়েটার কাছে আর 2 মিনিট থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। কবে তুই একটু ম্যাচিওর হবি পাখি? কবে তোর মনে আমার জন্য অনুভূতি জন্মাবে? আমি যে সেই দিনটার অপেক্ষায় আছি। এদিকে রিমঝিম মন খারাপ করে গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কিচিংয়ের সিনটা বারবার সামনে ভাসছে, আর কিছু একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। তবে তার থেকেও ভয়টাই বেশি কাজ করছে। বাড়িতে তো যেতে পারলাম না, শুধু শুধু ভাইয়াকেও রাগিয়ে দিলাম। উফ, ভালো লাগে না। আমাদের সাথে নিয়ে যাচ্ছি না। তুমি কি এই জন্য মন খারাপ করে আছো? এলিজা শেখ সোফায় বসে রিমের উদ্দেশ্যে বলে। রিমঝিম, 2 দিন পর সুজন তোমাকে নিয়ে যাবে। কেন? আমি কি নিজের বাড়ি রাস্তা চিনি না? এলিজা শেখের দিকে তাকিয়ে বলে, আমি বলতে চাইছি সুজন তোমাকে নিজে যেতে দেবে, ওই হিটলার যেতে দেবে না। তা একেবারে ছাপ ছাপ জানিয়ে দিয়েছে। আরে পাগলি, ওটা তো তুমি কথা বলবে না। নিজের মেয়ে থেকে হিটলারকে তুমি বেশি ভালোবাসো। ডক্টর সুজন ওটা, ডক্টর সুজন এটা। বলে বলে কানের পোকা খেয়ে ফেলেছ। হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আমার বোকা মেয়েটা কিছু বুঝতে চায় না। হাতে পায়ে বড় হলি, বোধ বুদ্ধিতে ছুটি থেকে গেলি। এই জন্যই তোর বিয়েটা দেরিতে দেব ভেবেছিলাম, কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড় করেছে রে মা। মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ডাক্তার সাহেব আসবে। আদি দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলে, তোকে তো বলছি অনুমতি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তা তো বলেছিস, কিন্তু তুই এত বড় ডাক্তার, অনুমতি তো নিতেই হয়। তোর কি কাজ নেই? এখানে এসেছিস ছুটিতে আছি মানে কি? নিজের কোম্পানিতে আবার কিসের ছুটি? মনটা ভালো নেই রে দোস্ত, তাই আব্বুকে বলে 2 দিন অবসরে। তুই তো আমার একমাত্র ভালো বন্ধু, তাই তোর কাছে আসলাম। আচ্ছা বস, চা খাবি নাকি কফি? কোনোটাই না। আচ্ছা একটা কথা বলতো। বল। ফাইলের দিকে মনোযোগ রেখে, তুই তো বলেছিলি প্রিয়া আর তুই ভালোবেসে বিয়ে করেছিস, তাহলে প্রিয়া পালিয়ে গেল কেন? আর আমার তো কখনোই মনে হয়নি প্রিয়া আর তোর মধ্যে কিছু ছিল। মনে হচ্ছে তুই এ বিষয়ে কিছু তো জানিস। কিছু না, পুরোটাই জানি। আমি এই বিষয়ে কনফিউজ হয়ে আছি। প্লিজ তাড়াতাড়ি বল। তাড়া দিয়ে ফাইলটা সাইডে রেখে বলে, আচ্ছা তাহলে সত্যি শুনতে চাস? হুম হুম। প্রিয়া আর আমার মাঝে কোনো ভালোবাসার সম্পর্কই ছিল না। তাহলে বিয়ে করতে চাওয়ার মানেটা কি? রিমঝিমকে বিয়ে করার জন্য? বলিস কি? তুই তো তোর পরিবারকে জানিয়েছিস, করতে পারতিস। এত নাটক করার কোনো দরকার ছিল না। আরে ভাই ভাই, তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম বয়সের সাথে সাথে মন মানসিকতার দিক দিয়েও ম্যাচিওর হলেও তখন বিয়ে করব। কিন্তু পাখি আমার ডানা বুঝিয়েছিল। অসময়ে উড়াল দিতে চেয়েছিলাম। ওই গুন্ডা চরিত্রহীন এরিস
মাঝখানে এসে আমার পাখির ওপর নজর দিয়েছিল। বোকা মেয়েটা ফাঁদে পাও দিয়েছিল। ঝাঁঝালো কণ্ঠে একটু থেমে আবার বলে, আমার মনে তাকে হারানোর ভয় জেগে বসেছিল। তাই প্রিয়ার সাথে প্ল্যান করে বিয়েটা করে নেই। তবুও তো স্বাভাবিকভাবেই বিয়েটা করতে পারতাম, তবে রিমের মাথায় ভালো বুদ্ধি থাকবে না, না থাক শয়তানি মার্কা বুদ্ধি দিয়ে ভরা। যেহেতু আমাকে ভয় পায়, পছন্দ করে না, তাই আগে থেকে যদি জানতো তাহলে বিয়ে 10 দিন আগে পালাতো। হ্যারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না। হ্যারিকেন, এটা একদম ঠিক হতো। হাসতে হাসতে, চুপ শালা, তাহলে সংসারটা ভালোই করছিস। সংসার আর করতে হবে না, ওকে সামলাতেই পুরো জীবন চলে যাবে। আচ্ছা, উপোসটা ভেঙেছিস নাকি বাচ্চা ভেবে উপোস এখনো রয়ে গেছে? পাছায় লাথি খাবি, উল্টাপাল্টা প্রশ্ন করবি না। আচ্ছা, তুই যে ভালোবাসিস তা বলেছিস না ভাই। আমি চাই রিম আমাকে ভালোবাসুক, বয়স মানসিক সব দিক থেকেই ম্যাচিওর হোক। ও নিজেই ভালোবাসে আমাকে কাছে চায়, আমার জন্য উতলা হোক। হৃদয় দিয়ে যেদিন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে, সেদিন আমি নিজেই কাছে যাব, বলবো অন্য কেউ নয়, ওয়াও এখন অনলি ইউ, ইউ আর মাই লাভ। বাঘ সিংহের মতো তর্জন গর্জন করলো, মেয়েটা তোকে জীবনেও ভালোবাসবে না। অভিশাপ দিচ্ছিস? একদম না, সত্যি কথাই বললাম। সন্ধ্যার পর সুজন বাড়ি ফিরে রুমে এসে দেখে রিমঝিম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, আমি কি সকালে একটু বেশি করে ফেলেছি? হয়তো আদি ঠিক কথাই বলেছে, বাঘ আর সিংহ থেকে একটু নরম সরম হতে হবে, না হলে বইয়ের ভালোবাসা এই কপালে জুটবে না। ড্রেস চেঞ্জ করে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে সাদে চলে আসি। একটা বের করে টানতে শুরু করি। ফোনে কল আসা শব্দ শুনে পকেটে হাত বের করে রিসিভ করে। বলো, কি অবস্থা? অবস্থা যাই হোক, তোর সাথে যা ডিল হয়েছিল মনে আছে তো প্রিয়া? মনে আছে। আর তোকে অনেক ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা তোর সহযোগিতার জন্য সম্ভব হয়েছে। ধন্যবাদ রে। মেয়ে হয়ে এত বড় রিস্ক এমনি এমনি দেয়নি। তুই যেমন তোর ভালোবাসা পেয়েছিস, এখন আমার ভালোবাসা পেতে সাহায্য করবি। সাহায্য বললে ভুল হবে, পুরোটাই তোকে করতে হবে। সোজা ঝাপটা সহজ ভঙ্গিমায় বলে, তোর কাছে কৃতজ্ঞ, এই জন্য সুযোগ পেয়েছিস তো ঠিক আছে। কম করে হলেও নির্লজ্জের মতো আদিকে 50 বার প্রপোজ করেছিস আর 60 বার রিকোয়েস্ট হয়েছিস। এতবার রিকোয়েস্ট হওয়ার পরেও ভালোবাসার ভূত নামেনি। দেখ ভাই, তুই যেমন রিমঝিমকে ছাড়া অন্ধকার দেখিস, আমি আদিকেও ছাড়া আরো গম্ভীর অন্ধকার দেখি। ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু অনেক চেষ্টা পরেও ওই শয়তান বেটার মন জয় করতে পারিনি। এই জন্যই তোর কথায় রাজি হয়েছি। আমার ভালোবাসাকে পাইয়ে দেওয়া এখন তোর দায়িত্ব। এতদিনে কিছু হলো না, এখন কিভাবে হবে? পাটপাড়ি করবি না। আই ডোন্ট কেয়ার কিভাবে হবে, সেটা তোর ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই এখন কোথায় আছিস? পায়ের উপর পা তুলে একটা আঙ্গুল তুলে মুখে পুরো বলে, বাড়িতেই আছি। বাড়িতে মানে? আঙ্কেল আন্টি কিছু বলেনি? দুই 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 4 পা ধরে কান্না করছি। ব্যাস, আমার চোখে পানি তাদের হাস্যয় গলিয়ে দিয়েছে। সিরিয়াসলি বিস্ময়ে সুজন রুমে ফিরে এসে রিমঝিমের সামনে বসে। সকালের জন্য সরি, আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল। রিমঝিম নিজ ভঙ্গিমায় পড়ার পাতায় ডুবে আছে। পকেট থেকে কয়েকটা চকলেট বের করে সামনে রেখে আবার বলে, কাল ফুলিয়ে থাকতে হবে না, কাপড় গুছিয়ে রাখিস, কাল চলে যাবি। চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে, সত্যি? আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন, আর কোনোদিনও যেতেই দেবেন না। অতিরিক্ত খুশিতে গদগদ হয়ে বকবকানি শুরু করে। এই রে, আমি আবার বাদরকে মাথায় তুলছি না তো? আশকারা পেয়ে আবার না ভুলভাল কাজ শুরু করে।
মনে মনে চিন্তায় পড়ে যায়। এবার অনেক আনন্দ হবে। আহা, মনে হচ্ছিল কতদিন থেকে বাড়িতে যায় না চকলেট খেতে খেতে। মাত্র 3 দিন হয়েছে, এতে অনেক দিন। যাই হোক, আমিও তোর সাথে যাচ্ছি। চকলেট কামড় দিয়ে গিয়েও আর দেয় না, সুজনের দিকে তাকায়। এটা তো চিটিং। আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এখানে থাকুন না। অসহায় ফেসে কেন? আমি কি আপনার শ্বশুর বাড়িতে যেতে পারি না? আপনি গেলে তো আমার একটু আনন্দ হবে না। তোমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে কত আদর যত্নে ধরে রাখি। তুমি থাকতেও না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি। আর আমার শ্বশুর বাড়িতেই আমাকে আদর যত্ন করা তো দূরের কথা, যেতেই দিচ্ছে না। আমার শ্বশুর বাড়িতে যদি আমি যেতে না পারি, তাহলে তোমারও যাওয়া হবে না। রিমঝিমে পুরো মাথা ঘুরছে। কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বললো রে বাবা। কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। অবাক হয়ে বড় বড় চোখে আবালের মতো তাকিয়ে আছে। করুণ হুঁশ আসতেই জিহ্বায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললো না জানি। সুজন এবার 12টা বাজায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিমঝিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই না হাসতে চাক, কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভব হচ্ছে না। এই, তুই হাসছিস কেন? তোর ঘরেও বোরকা হিজাব রেখে এসেছি। এখনই রুমে যাবি আর সেখান থেকে একটা পরে নিবি। এখন এই রুম থেকে বের হ। স্মৃতি হয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রিমঝিম পেছনে পেছনে যেতে নিলেও সুজন বলে, তুই কোথায় যাচ্ছিস? এখানে আমার সামনে এসে দাঁড়া। ব্যাস, হয়ে গেল। পালাতে গিয়েও আর পালাতে পারলো না। ভুল তো করেই ফেলেছে, এবার ভুলে মাসুল দিতে হবে। রিমঝিম নামটা আমি মাঝে মাঝে সংক্ষেপে বলবো, বুঝে নেবেন। গুটি গুটি পায়ে সুজনের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে হাত কচলাতে শুরু করে। দিনে দিনে তোর সাহস বেড়ে গেছে, তাই না? মুখের কোনো ব্রেক নেই। আমি বলি একটা, আমার কথা উপর দিয়ে বলিস আর একটা। আবার কি মেহগনি গাছের চেলা কাঠ আনতে হবে? সরি ভাইয়া, মুখ ফসকে বেরিয়ে গেছে। মাথা নিচু রেখে নিম্ন কণ্ঠে, কান ধরে উঠবস কর, তাও 20 বার। চমকে গিয়ে মাথা তুলে সুজনের দিকে তাকায়। এখনই উঠবস শুরু কর। তা যদি করতে না পারিস, তাহলে মেহগনি কাঠ আনছিস? কথায় কথায় মেহগনি কাঠ আনতে চাস কেন? আমি কান ধরে উঠবাস করছি তো। অসহায় দৃষ্টিতে সুজনের দিকে তাকিয়ে উঠবাস করতে শুরু করে। একবার থেকে 2বার করতেই সুজন থামিয়ে দিয়ে বলে, আর করতে হবে না। 5 মিনিট রেডি হয়ে নিচে নেমে আয়। রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। অবাক চোখে সুজনের চাওয়ার পানে তাকায়। এটা কি হলো? আমি কি স্বপ্নে দেখছি? সুজন তালুকদারের দিনে দিনে একে ভালো রূপ দেখছি। খুশিতে গদগদ হয়ে বলে, ওহে ভাইয়া, আই লাভ ইউ। তাড়াতাড়ি আরো ভালো হয়ে যান। ধুরো, আমি কি সব বকছি? মাথা চুলকাতে চুলকাতে স্মৃতি আর রিমঝিম বোরকা হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিচে চলে আসো। দুজনের দিকে একবার তাকিয়ে হেসে বলে, এইবার ঠিক আছে। জানিস তোদের পর্দায় কতটা সুন্দর লাগছে? স্মৃতি, হ্যাঁ ভাইয়া, আয়নায় দেখে নিয়েছি, কত সুন্দর লাগছে। বাই এনি চান্স তুই কি মন থেকে বলছিস? মন থেকে বলি আর মন থেকে নাই বলি, তাতে তোমার কি? রিমের হাত ধরে গটগট করে বাইরে বেরিয়ে যায়। এরা এত ননসেন্স কেন? নিজের ভালোটাও বোঝে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির বাইরে চলে আসে। কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে রিম আর স্মৃতিকে নামিয়ে দেয়। কলেজ ছুটির পর পাকনামি করে কোথাও যাবি না। ড্রাইভার এসে তোদের নিয়ে যাবে, আর মনোযোগ দিয়ে ক্লাস করবি। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। দুজনেই কলেজের ভেতর চলে আসে। দূরে আলিয়াকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে দুজনেই সেদিকে চলে যায়। রিম, এই আলিয়া, আমরা এদিকে, তুইও ওইদিকে কি খুঁজছিস? আলিয়া চমকে গিয়ে বলে, কে কে? তোমরা কারা? ভালোভাবে চোখের দিকে তাকাতেই
চিনে যায়। কিরে, তোরা দুই বাদর আবার কবে থেকে হাজির হলি? একদম মনে হচ্ছে হাফেজ করে এসেছিস। মুচকি হেসে দুজনেই রেগে গিয়ে পিঠে ধুমধাম কিল বসিয়ে দেয়। ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। এবার বলো, হঠাৎ তোদের দুজনের সাথে এরকম ড্রেস আপের কারণ কি? রিম: সে এক লম্বা কাহিনী স্মৃতি। সকাল ঘটনা খুলে বলো। সাথে নিজে হাসতে শুরু করে। রিমের বোকামি শুনে আলিয়াও হাসি ধরে রাখতে পারছে না। রিম: তুই আসার পর জানিস ভাইয়া আমাকে 20 বার উঠে বস করতে বলেছে। কি? আলিয়া। দুজনেই একে অপরের গলা ধরে সশব্দে হাসতে শুরু করে। এত হাসতে হবে না ভাইয়া, পরে আমাকে মাফ করে দিয়েছে। রিম ভাবে নিয়ে বলে, ওহ তাহলে তো ঠিকই আছে। আলিয়া। ক্লাস শেষ করে তিনজনই বেরিয়ে আসে। গেটের কাছে এসে আলিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ রিমের চোখ যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, যে একটা মেয়ের সাথে কথা বলছে। যাই হোক, ওসব নিয়ে আর না ভেবে স্মৃতির কথায় মনোযোগ দেয়। পুরনো স্মৃতি ভুলে যাওয়াই উত্তম। সন্ধ্যা 6টা পার হয়ে 7টায় কাছাকাছি। পড়াশোনা বাদ দিয়ে স্মৃতি আর রিমঝিম টিভি দেখতে মুক্ত। নাজমা বেগম পড়ার কথা বললেও তার কথায় পাত্তা দেয়নি। টিভির পর্দায় একটা ফানি সিন চলে আসে। স্মৃতি আর রিম হা করে হেসে ওঠে। এমন সময় পেছন থেকে কেউ বলে, এটা অনেক মজার তাই না? হুম, ঠিক বলছো, এটা অনেক মজার। রিম না দেখে হাসতে হাসতে বলে, পড়াশোনা কি আর করতে ভালো লাগে? এগুলোই জীবনে আসল মজা, তাই না? মুহূর্তেই রিমঝিম আর স্মৃতির হাসি গায়েব হয়ে যায়। সন্দেহসূচক দৃষ্টিতে পেছনে ঘুরে তাকাতেই দুজনের আত্মা চাঙ্গে উঠে যায়। ভাইয়া, তোমার তো আরো অনেক দেরিতে আসার কথা, কেন? তাড়াতাড়ি এসে ভুল কিছু করলাম? প্যান্টের পকেটে হাত গুজে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। দুজনেরই মুখ বন্ধ হয়ে যায়। বলার মতো একটা শব্দ আর বেঁচে নেই। সুজন চোখ মুখ শক্ত করে রাগী রূপ ধারণ করে। কিছু বলবে তার আগে দুজন পালিয়ে যায়। কোনো দিকে না তাকিয়েই এক দৌড়ে রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসে। সোফায় বসে রাগ কন্ট্রোলের চেষ্টা করে। জোরে জোরে আম্মু আম্মু বলে ডেকে এক গ্লাস পানি চায়। কোথা থেকে মাহিম দৌড়ে এসে দুলাভাই দুলাভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে দাঁড়ায়। এতক্ষণ সুজনের রাগ থাকলেও তা মুহূর্তেই মিলে যায়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, দুলাভাই আবার কে? কে আবার? তুমি? সোফায় বসার চেষ্টা করতে করতে মাহিমকে সোফায় উঠিয়ে দেয়। কিন্তু তুমি তো আমাকে ভাইয়া বলে ডাকতে। ভাইয়া ছিল, এখন তো আর ভাইয়া নেই। কেন ভাইয়া নেই? আমি জানি আপুর স্বামীকে দুলাভাই ডাকতে হয়। তুমি তো আমার আপুর স্বামী। এটা কে বলেছে তোমায়? কেন, আমার ফ্রেন্ড তো তার আপুর স্বামীকে দুলাভাই ডাকে। আর ওই দুলাভাই কতগুলো চকলেট চিপস দেয়। তুমি তো আমাকে কিছু দেও না। কেপটা দুলাভাই তুমি। মুখ ঘুরিয়ে বলে। 6 বছরে একটা ছেলের মুখ থেকে এসব শুনতে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। বোনের শিরায় উপশিরায় যদি বোকামি থাকে, তাহলে ভাইয়ের শিরায় শিরায় বুদ্ধিমত্তা আর চালাকের চাপ। আচ্ছা, আমি তোমাকে কালকে অনেকগুলো চকলেট আর চিপস এনে দেব। সত্যি খুশিতে গদগদ হয়ে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে দুলাভাই। না, শুধু ভাইয়া ডাকবে। ঠিক আছে হুম, ঠিক আছে। রিমঝিম গুনগুন করে মনের আনন্দে গান গাইতে আর কাপড় গুছিয়ে সুটকেসে রাখে।
নিজের বাড়িতে যাবে, সেই খুশিতেই ঠোঁট থেকে হাসি সরছে না। কি ব্যাপার, সকাল সকাল তুই কিসের জন্য এত খুশি? রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতেই। আসলে কি জানেন, নিজের বাড়িতে থাকার মজাই আলাদা। তা তো হবেই, পড়াই ভালোভাবে ফাঁকি মারা যায়, এত খুশি হওয়ার দরকার নেই। তুই কোথায় যাচ্ছিস না বললেই হলো। আম্মু আব্বুকে বলে রাজি করিয়েছি, তারা আমাকে নিয়ে যাবে। ফুপিকে বলেছি তুই পড়াশোনায় একেবারেই কাঁচা গোল্লা, আমি তোকে পড়াচ্ছি, তোকে যেন না নিয়ে যায়, এতে তোর অনেক গ্যাপ পড়ে যাবে, তাই আর তোকে সঙ্গে নিয়ে যাচ্ছে না। না এটা হতেই পারে না, বাচ্চাদের মতো চিল্লিয়ে বলে আর এটাই হয়েছে। হাতে কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেগে বাইরে চলে যায়। রিমঝিমে রেগে চলে যাওয়াতে সুজন মুচকি হাসে। সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে সুজনকে হাজারটা গালি দিয়েছে। এরই মাঝে নাজমা বেগম সামনে এসে বলে সুজনকে, এই হালুয়াটা দিয়ে আয় তো। বিরক্তিতে কিছু বলবে তার আগেই মাথায় একটা আইডিয়া চলে আসে। হালুয়ার বাটিটা নিয়ে রান্নাঘরে চলে যায়। ওদিকে কোথায় যাচ্ছিস? পানি খাবো, ও তারপর দিয়ে আসছিস। খুঁজে খুঁজে শুকনো মরিচের গুঁড়ো কইটা বের করে মনের আগে এক খামচা নিয়ে সেখানেই মিশিয়ে দেয়। যেহেতু হালুয়ার রংটা লাল ছিল, তাই বোঝা যাচ্ছে না। রুমে ফিরে এসে দেখে সুজন তৈরি হচ্ছে। মামিমণি হালুয়া পাঠিয়েছে, আপনাকে এখনই খেতে বলল। ঘাড় ঘুরিয়ে বলে, আচ্ছা দে। তুই খেয়েছিস? খেয়েছি। তাড়াতাড়ি রেডি হ, তোকে কলেজে ড্রপ করে যাব। বাটি হাতে নিয়ে প্রথম চামচ রিমঝিমের দিকে ধরে। খেতে না চাইলেও নিজের মুখে পুরো দেয়। সাথে সাথে ঝালে পুরো মুখের ভেতর জ্বলতে শুরু করে। অত্যন্ত ঝালে শশাতে শশাতে বলে, উফ, এটা কি? তাড়াতাড়ি নিচ থেকে পানি আন, খুব ঝাল লাগছে। টেবিলে থাকা অর্ধেক গ্লাস পানি খেয়েও এক ফোঁটাও ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালো দেখে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে। বিস্ময়ে রিমের চোখে বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। এবার যাবি নাকি? যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের কমেন্ট পেলে আমি দ্রুত তাড়াতাড়ি নেক্সট পার্ট আপলোড করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। যদি গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।